বিয়ের প্রথম রাতে সহবাসের সময় রক্তক্ষরণ হয়নি রাইসার। এটা দেখে ঈশান রাইসার দিকে রাগী চোখে তাকিয়ে খাটের উপর থেকে নেমে গেল। ক্লান্ত শরীর নিয়ে খাটের উপরে শুয়ে থাকা রাইসা ঈশানের দিকে তাকিয়ে রইল অবাক চোখে। প্রথম সহবাসের সময় রক্তপাত না হওয়াতে ঈশান রাইসাকে খারাপ নজরে দেখতে শুরু করলো। ঈশান রাইসার সতীত্ব নিয়েও খারাপ কিছু ভাবতে শুরু করে। ঈশান বাসর ঘরে ঢোকার আগে তার মা তার হাতে একটা রুমাল দিয়ে বলেছিল এটা বিছানার উপরে রাখতে। তখন ঈশান অবাক হয়ে তার মাকে জিজ্ঞেস করলো, মা এটা দিয়ে কী করব? ঈশানের মা বলল, এটা তোদের বিছানার উপরে রাখবি। এটা দিয়ে তোর স্ত্রী সতীত্ব প্রমাণ হবে। তোর বউ যদি বিয়ের আগে কারোর সাথে সহবাস করে থাকে তাহলে রক্তক্ষরণ হবে না, আর যদি সে বিয়ের আগে কারোর সাথে সহবাস না করে থাকে তাহলে তার রক্তক্ষরণ হবে। ঈশানের মায়ের কথাগুলো ঘুরপাক খাচ্ছে ঈশানের মাথায়। ঈশান জোরে জোরে চিৎকার দিয়ে তার মাকে ডাকতে থাকে। এদিকে কোনো কিছু বুঝতে না পারা রাইসা হতবাক হয়ে ঈশানের দিকে তাকিয়ে রইল। রাইসা ঈশানের দিকে তাকিয়ে বলল, মাকে এত রাতে ডাকছেন কেন? কোনো কিছু লাগলে আমাকে বলুন, আমি এনে দিচ্ছি। ঈশান রাইসার কথা কানে না তুলে জোরে জোরে তার মাকে ডাকতে থাকে। কিছুক্ষণের মধ্যে ঈশানের মা চলে আসে। বাবা, কি হয়েছে তোর? ঈশান তার মায়ের প্রশ্নের জবাবে কিছু না বলে রুমালটা তার দিকে বাড়িয়ে দিল। ঈশানের আম্মু রুমাল হাতে নিয়ে দেখে রুমালে রক্তের কোনো ছিটে ফোঁটাও নেই। এবার ঈশানের আম্মুও রাইসার সতীত্ব নিয়ে সন্দেহ করতে থাকে। এদিকে রাইসা সব কিছু বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে বসে আছে, আর মেয়েটার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করে। ঈশান রাগী কণ্ঠে বলতে থাকে, এই মেয়ের সাথে সংসার করা আমার পক্ষে অসম্ভব। যে মেয়ে বিয়ের আগে অন্য ছেলেদের সাথে অবৈধ কাজ করে, অন্য ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে, সেই মেয়ের সাথে আমার সংসার করা কোনোভাবেই সম্ভব না। আর ওর মা বাবার এত বড় সাহস হয় এই নষ্টা মেয়ে আমার সাথে বিয়ে দেওয়ার? কাল আমি এই নষ্টা মেয়েকে ডিভোর্স দিয়ে দেব। বিয়ের প্রথম রাতে এমন কথা শুনতে হবে রাইসা এটা কল্পনাও করেনি। মেয়েটা ঈশানের মুখে ডিভোর্সের কথা শুনে খাট থেকে নেমে এসে সোজা ঈশানের পায়ের উপরে এসে পড়ল, আর কান্না করতে করতে বলল, বিশ্বাস করুন, বিয়ের আগে আমি কোনো পুরুষের সামনেও যাইনি। আমি সবসময় খারাপ কাজ থেকে নিজেকে সরিয়ে রেখেছি। আমি কখনো কোনো পুরুষের সাথে মেলামেশা কিংবা শারীরিক সম্পর্ক করিনি। আমি সবসময় নিজেকে আড়ালে রেখেছি পুরুষের থেকে। তখন ঈশান মেজাজ গরম দেখিয়ে রুম থেকে বেরিয়ে চলে গেল। ঈশানের আম্মু রাইসাকে বলল, সি, তোমাকে তো আমি অনেক ভালো মেয়ে মনে করেছি। মা, বিশ্বাস করুন, আমি কখনো আমার শরীরে কোনো পুরুষের স্পর্শ লাগতে দেইনি। সেটা তো আমরা খুব ভালোভাবেই দেখতে পেলাম। তোমার এই নোংরা মুখে আমাকে মা বলে ডাকবে না। এই কথা বলে রুম থেকে বেরিয়ে চলে গেল রাহেলা বেগম। রাইসা খাটের উপরে বসে কান্না করতে থাকে। বিনা দোষে মেয়েটাকে একটা মিথ্যে অপবাদ দিল সবাই। অনেকক্ষণ পরে ঈশান চৌধুরী নিজের রুমে আসলো। এসে দেখে রাইসা এখনও খাটের উপরে বসে কান্না করছে। ঈশান কোনো কথা না বলে একটা বালিশ আর কাঁথা নিয়ে বেরিয়ে পড়ল। এমন সময় রাইসা ঈশানকে ডাক দিয়ে বলল, এটা তো আপনার রুম, আপনি কেন বের হয়ে যাচ্ছেন? আমি কোনো নষ্ট মেয়ের সাথে এক বিছানায় ঘুমাতে পারবো না। ঈশানের মুখে এমন কথা শুনে কান্না মাখা গলায় রাইসা বলল, আপনি খাটের উপরে শুয়ে পড়ুন, আমি নিচে বিছানা করে ঘুমিয়ে পড়ব। তারপর রাইসা নিচে বিছানা করে শুয়ে পড়ল। ঈশান খাটের উপরে ঘুমিয়ে গেল। রাইসার চোখে ঘুম আসছে না। বারবার ঈশানের বলা কথাগুলো রাইসার মনে পড়ে যাচ্ছে। মেয়েটা কান্না করতে করতে একটা সময় ঘুমিয়ে পড়ে। সকালে তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে রাইসা ফ্রেশ হয়ে নেয়। তারপর সে সবার জন্য নাস্তা বানিয়ে দেয়। তারপর সে ঈশানের জন্য এক কাপ চা নিয়ে রুমে ফিরে আসে। তারপর ঈশানকে ঘুম থেকে ডেকে তুলে বলল, আপনার জন্য চা নিয়ে এসেছি, ফ্রেশ হয়ে চা খেয়ে নিন। আমি কোনো পতিতার হাতের চা খেতে চাই না। এই কথা বলে ঈশান চায়ের কাপ ছুঁড়ে ফেলে দিল। রাইসা সেখানে দাঁড়িয়ে আবার চোখের পানি ফেলতে থাকে। ঈশান রাগী কণ্ঠে বলল, এখানে দাঁড়িয়ে থেকে কান্না না করে রুম থেকে বের হয়ে যাও, তোমাকে আমার সহ্য হচ্ছে না। এই কথা বলে ঈশান ফ্রেশ হতে চলে গেল। তারপর রাইসা রুম পরিষ্কার করতে শুরু করলো।
চায়ের কাপ পরে ভেঙে যাওয়ায় একটা কাপে টুকরো রাইসার হাতে লেগে হাত অনেকখানি কেটে যায়। তারপর সে সব কিছু ঠিকঠাক করে রুম থেকে বের হয়ে চলে গেল। রাইসা ভুল করে রান্নাঘরের চুলা বন্ধ করতে ভুলে যায়। তখন রান্নাঘর থেকে চিৎকার শুনে রাইসা তাড়াতাড়ি করে রান্নাঘরের দিকে ছুটে গেল। রাইসা গিয়ে বলল, মা কি হয়েছে, এইভাবে চিৎকার করছেন কেন? রান্নাঘরে কে আসছিল? আমি এসেছিলাম। কেন মা, কি হয়েছে? চুলার বিল কি তোমার বাপ এসে দিয়ে যায় নাকি? চুলা বন্ধ না করে চলে গেলে কেন? নাকি আমাদের মারার কোনো প্ল্যান করছো? মা, আমি ভুলে চুলা বন্ধ না করেই আপনার ছেলের জন্য চা নিয়ে গেছিলাম। আর এমন হবে না। তোমার চরিত্রে যেমন খারাপ, তোমার সব কিছুই খারাপ। আমার ছেলের জীবনটাই নষ্ট হয়ে গেল। রাইসা নিস্তব্ধ, তার মুখে কোনো কথাই নেই। এত কিছু হয়ে গেল, তার সাথে তবু সে টু শব্দ করেনি। এরপর সে মাথা নিচু করে রান্নাঘর থেকে বেরিয়ে চলে আসলো। হঠাৎ করে রাইসার ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখে রাইসার আম্মু কল দিয়েছে। রাইসা চোখের পানি মুছে কল রিসিভ করলো। হ্যালো আম্মু, কেমন আছো তুমি? আমি তো আলহামদুলিল্লাহ ভালোই আছি। তুই কেমন আছিস মা? আমিও খুব ভালো আছি। খাওয়া দাওয়া হয়েছে তোমার? খেতে ইচ্ছে করছে না মা, তোর কথা খুব মনে পড়ছে, তাই ফোন দিলাম। আচ্ছা, তোর স্বামী আর শাশুড়ি কেমন আছে? তারা সবাই ভালো আছে। ওখানে তোর যত্ন নিচ্ছে তো ঠিকঠাকভাবে? এই কথা শুনেই রাইসার চোখ আবার পানিতে ভিজে উঠেছে। রাইসা কান্নামাখা গলায় বলল, হ্যাঁ মা, এখানে আমার খুব যত্ন নেওয়া হচ্ছে। আমাকে তো তারা কোনো কাজও করতে দেয় না, সবসময় আমার খুব খেয়াল রাখে তারা। এই কথা বলে রাইসা কান্না করে দিল। মা, কি হয়েছে তোর? মনে হয় তুই কান্না করছিস। আসলে আম্মু, তোমাদের কথা খুব মনে পড়ছে তাই। হঠাৎ করে ঈশান রাইসার সামনে এসে পড়ল। তখন রাইসা তার মাকে বাই বলে ফোন রেখে দিল। এই বিষয়টি ঈশান অন্যভাবে নিয়ে নিল। তখন ঈশান বলল, কি ব্যাপার, আমাকে দেখে ফোন রেখে দেওয়ার কি আছে? বয়ফ্রেন্ড ছিল নাকি? নাকি যার সাথে নষ্টামি করছো সে কল দিয়েছিল? আমার মা কল দিয়েছে, তার সাথে কথা বলছিলাম, অন্য কারোর সাথে না। যার সাথেই হোক, আজকে বাসায় উকিল আসবে ডিভোর্স পেপার নিয়ে। ডিভোর্স পেপারে সিগনেচার করে দেবে। আমি আর তোমার সাথে সংসার করতে চাই না। আমার মা যদি এসব জানতে পারে, সে মারা যাবে। প্লিজ এমন কিছু করবেন না আপনি। আমাকে বিশ্বাস করুন, আমি বিয়ের আগে কোনো পুরুষের সামনেও যাইনি। সমস্যা নাই, আমি ডিভোর্স পেপারে সিগনেচার করে দেব, কিন্তু আমাকে আপনাদের বাসা থেকে বের হয়ে যেতে বলবেন না প্লিজ। আমাকে আপনাদের বাসার একটা কোণে জায়গা দিলে হবে। ঈশান কোনো কথা না বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। রাইসা ঈশানের যাওয়ার দিকে তাকিয়ে রইল।